ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলিতে আক্রমণ করবে 5000 পাউন্ড বাংকার বাস্টার বম নিয়ে। যুদ্ধটা তিনি পুরোপুরি ওন করছেন। ফ্রম দ্য মোমেন্ট হি রিয়েলাইজ এই যুদ্ধে ইসরায়েল জয়লাভ করছে। যত পলিটিক্যাল অফিসিয়ালস আছেন তাদেরকে হত্যা করা হবে, এমনকি ফরগেট অ্যাবাউট মিলিটারি ক্যাম্পস এন্ড অল দিস থিংস, পুলিশ স্টেশন যেটি আছে তেহরানে সেইগুলোকেও একেবারে ধূলিসাৎ করে দেওয়া হবে। ইসরায়েলিরা তাদের স্ট্র্যাটেজির মধ্যে নতুন এলিমেন্ট যোগ করেছে। শুধুমাত্র ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করলেই হবে না, রেজিম চেঞ্জ করতে হবে। আমরা জানি যে ইসরায়েলকে আর্ম করার একমাত্র আমেরিকা করছেন, ফান্ডিং করছেন, তারা বিভিন্ন সাপোর্ট দিচ্ছেন, গ্রাউন্ড সাপোর্ট দিচ্ছেন। তারা গ্রিন লাইট দিয়েছিলেন ইনিশিয়াল আক্রমণের জন্যও, সেটিও আমেরিকা থেকে এসেছে এই অ্যাকর্ডিং টু দিস রিপোর্টস এন্ড অল দিস থিংস। এবং মাল্টিপল ওয়েভ অফ অ্যাটাক যেটি করা হয়েছে, সব সাইমন হার্স্ট আরও বলছেন যে নট অনলি তারা ডিসাইড করেছেন যে তারা মানে কি করবেন, কিভাবে কি করবেন, ডেফিনেটলি তারা আরও বলছেন যে তারা দে উইল কিল দ্য সুপ্রিম লিডার, তারা মিলিটারি অন দ্য গ্রাউন্ডে রাখবেন প্রয়োজন পড়লে, যত পলিটিক্যাল অফিসিয়ালস আছেন তাদেরকে হত্যা করা হবে, এমনকি ফরগেট অ্যাবাউট মিলিটারি ক্যাম্পস এন্ড অল দিস থিংস, পুলিশ স্টেশন যেটি আছে তেহরানে সেইগুলোকেও একেবারে ধূলিসাৎ করে দেওয়া হবে। দিস ইজ অ্যাকর্ডিং টু হিজ রিপোর্ট। ওকে, আরেকটি রিপোর্ট গার্ডিয়ান প্রকাশ করেছে আজকে। তারা বলছে যে আমেরিকা এখন চিন্তা করছে যে তারা অ্যাকচুয়ালি অ্যাক্টিভলি চিন্তা করছে তারা ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলিতে আক্রমণ করবে 5000 পাউন্ড বাংকার বাস্টার বম নিয়ে। ওকে, দিস ইজ নট মাই ওয়ার্ড, দিস ইজ ফ্রম গার্ডিয়ান। এই যখন আমরা অবস্থায় আছি, আমি আপনার কাছে আপনার অ্যানালিসিস এই মুহূর্তে জানতে চাবো যে ইরান এবং ইসরায়েলের ওয়ার নিয়ে বিভিন্ন কথা হচ্ছে। আমিও দুটি রিপোর্ট আপনার সামনে তুলে ধরলাম, আপনার ইনিশিয়াল রিয়াকশনটা শুনবো। তার সাথে আপনি যেটি জানতে চাবো, কেন 2 সপ্তাহ ডিলে, ওয়াই দিস 2 উইকস, কি এমন হয়ে যাবে 2 সপ্তাহ? উনি কি আসলে ডিপ্লোম্যাসিকে একটি সুযোগ দিতে চাচ্ছেন, নাকি এটি আরো সময় ক্রয় করছেন রেজিম চেঞ্জের জন্য? ধন্যবাদ হাবিব ভাই। মেহনাজ আপা, আসসালামু আলাইকুম, দেখে ভালো লাগছে। আপনি নিজে আপনার প্রশ্নের উত্তরগুলি খানিকটা দিয়েছেন। একটা প্রশ্ন হচ্ছে যে এই যুদ্ধে কি মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত? আপনারা যদি ডোনাল্ড ট্রাম্প সাহেবের বক্তব্যগুলি পড়ে থাকেন, দেখে থাকেন, এতে কোনো সন্দেহ থাকে না। উনি বারবারই বলছেন আমরা তেহরানের আকাশ জয় করে ফেলেছি। উইটা কে? মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তিনি শর্ত দিচ্ছেন তেহরানকে নিঃশর্ত আত্মসমর্পণের, তিনি দিচ্ছেন, ইসরায়েল না। কিন্তু ইত্যাদি ইত্যাদি আমি নিয়ে আরো বলতে পারি, আপনি তার টুল দিতে পারেন। ক্লিয়ারলি এই যুদ্ধটা তিনি পুরোপুরি ওন করছেন। ফ্রম দ্য মোমেন্ট হি রিয়েলাইজ এই যুদ্ধে ইসরায়েল জয়লাভ করছে। প্রথম দিন আপনার মনে আছে, প্রথম শুক্রবারের কথা বলছি আমরা, 12 তারিখে রুবিও সাহেব বললেন যে আমাদের যুদ্ধ না এটা। বাট দ্য মোমেন্ট আমেরিকা রিয়েলাইজ, বুঝলো যে এই যুদ্ধে ইসরায়েল জয়লাভ করবে, অঙ্কটা বদলে গেল। এটা একটু পিছিয়ে যায়। এই যুদ্ধে আমেরিকা অনেক আগে থেকে জড়িত। যে অস্ত্রগুলি, যে বোমাগুলি ইসরায়েল ফেলছে ইরানের উপরে, কোত্থেকে আসে? আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট বাইডেন সাহেব যাবার আগে $7 বিলিয়ন তিনি স্যাংশন করে গিয়েছিলেন, অ্যাপ্রুভ করে। $7 বিলিয়ন ওয়ার্থ অফ মিলিটারি এইড, যেটা ডিসবার্স হচ্ছে এই সময়। এবং এর আগে তো আপনি জানেন প্রতি বছরই $3.5 বিলিয়ন করে তারা পায়। ইসরায়েলের কাছে অনেক আগে থেকে নিমেটস যুদ্ধবাহী জাহাজ সেখানে রয়েছে। তারা এরপরে পাঠিয়েছে রিফুয়েলিং এর জন্য, সেকেন্ড জাহাজ তারা পাঠিয়েছে। ডিয়াগো গার্সিয়াতে আমেরিকার সেই আপনারা জানেন বিখ্যাত ইন্ডিয়ান ওশানে তাদের যে মিলিটারি বেস, সেখানে B-52 বোমারদেরকে অ্যাক্টিভেট করা হয়েছে। কেন করা হয়েছে, কি উদ্দেশ্য? আপনি বললেন 5,000, তো 5,000 না, 30,000 বাংকার বাস্টার বোম বলে এগুলিকে। এই বাংকার বাস্টার বোমা দিয়ে এই ফদর যেখানে গভীর পাহাড়ের নিচে ইরানের আণবিক কেন্দ্র আছে, তাকে ধ্বংস করতে হবে। সেই ধ্বংস করার ক্ষমতা ইসরায়েল নেই, সেই বোমা নেই, একমাত্র আমেরিকায় পারে এই বোমা নিক্ষেপ করে। এটাকে সাপোজ এটা এখনো পরীক্ষিত হয়নি, তারা টেস্ট করেছে, কিন্তু কখনো কোনো ওয়ার ফিল্ডে এই বোমাগুলি টেস্ট করা হয়নি, তাহলে আমরা জানি না। এই সমস্ত কারণেই
প্রথম প্রশ্ন উত্তর যে যুদ্ধে আমেরিকা গোড়া থেকে জড়িত, 1 নম্বর। 2 নম্বর, আমরা শুনেছিলাম যে আগামী 24 ঘন্টার মধ্যে আমেরিকা যুক্ত হতে যাচ্ছে। প্রথমে এটা ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, যে ট্রাম্প সাহেব অলরেডি ডিসাইড করে ফেলেছেন। হার্ট সাহেবের যে রিপোর্টটা তার 3 দিন পরে ছাপা হলো, তার আগেই ট্রাম্প সাহেবের কথাটা বলেছে ওয়াল স্ট্রিট জার্নাল, যদিও ডোনাল্ড ট্রাম্প সেটা সম্পূর্ণ অস্বীকার করেছে। নোবডি নোজ আমি কি করবো, একটা মাত্র আমিই জানি, আমি 1 মিনিট আগেও মত বদলাতে পারি। ফলে হি হ্যাজ এ পয়েন্ট, তিনি 1 মিনিট আগেও মত বদলাতে পারেন, ফলে কেউ জানে না আসলে কি করতে যাবে। কিন্তু প্রস্তুতিটা কমপ্লিট, এই যুদ্ধে অংশগ্রহণের প্রস্তুতি, যুদ্ধে সরাসরি অংশগ্রহণের প্রস্তুতি পুরোপুরি আমেরিকার আছে। তবে প্রশ্ন হলো হঠাৎ কি হলো। আমি 3 দিন আগে বলেছি, আপনার টিভিতে অন্য কথা বলেছি যে আগামী 48 আওয়ার্সের মধ্যে আমেরিকা উইল টেক অ্যাকশন, কুড টেক অ্যাকশন। বদলটা কি হলো? দুটো ঘটনা ঘটেছে এর মধ্যে। এক, আমেরিকান ইসরায়েলিরা তাদের স্ট্র্যাটেজির মধ্যে নতুন এলিমেন্ট যোগ করেছে। শুধুমাত্র ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করলেই হবে না, রেজিম চেঞ্জ করতে হবে। যে সরকার ক্ষমতায় আছে, সকল অনিশ্চয়ের মূল এই সরকার, তাকে সরাতে হবে। এবং এই আইডিয়াটা খুব ভালো লেগেছে কোনো প্রশাসন, মার্কিন প্রশাসনের কোনো সেকশনে। কিন্তু যাদের ভালো লাগেনি তারা মনে করে দিয়েছে যে আমরা যতবারই চেষ্টা করি রেজিম চেঞ্জের, তার ফল কি হয়েছে। দুটো ভালো এক্সাম্পল আমাদের সামনে আছে, একটা হচ্ছে ইরাক, একটা হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানে আমরা 20 বছর কাটিয়েছি, হাজার হাজার সৈন্য আমাদের কাছে, ইরাকে 10-12 বছর কাটিয়েছি, এখনো ফিরে আসতে পারিনি আমরা। উই ক্যান উইন এ ওয়ার, বাট উই উইল নট উইন দ্য পিস। ওকে, ধন্যবাদ। আমি মেহনাজ মোহাম্মদ, আপনার কাছে যাবো। আপনি পলিটিক্যাল সায়েন্সের টিচার, প্রফেসর। সো আমি কিছুটা প্রসঙ্গ টেনে নিয়ে আসবো। যখন আমরা ইরাক যুদ্ধ দেখেছিলাম তখন সম্পূর্ণ বিশ্ব ছিল এক, ইরাক ছিল একা। এটি একটি ফ্যাক্ট, রাইট? আমরা এখন যেটি দেখছি যে ইরান কিন্তু সম্পূর্ণ একা নয়, কারণ ইউরোপিয়ান বিভিন্ন দেশ কিন্তু আমেরিকার সাথে একমত নয়, ইসরায়েলের সাথেও একমত নয় এই কারেন্ট যে যুদ্ধটি আছে এটি নিয়ে। নাম্বার 1, আমরা শুনলাম হাসান ফেরদৌসের কাছ থেকে যে ইনফ্লেশন অনেক হাই, এই রেজিমের বিরুদ্ধে দেশে ক্ষোভ আছে। কিন্তু আমরা জানি যে এই ক্ষোভগুলো তৈরি করে সিআইএ, যার একটি সাম্প্রতিক উদাহরণ দিতে পারেন আপনি ভেনেজুয়েলার ক্ষেত্রে। তাদের 1000% ইনফ্লেশন হয়েছিল, এটির অন্যতম কারণ ছিল আমেরিকা, নো আদার রিজন। একটি তেল সমৃদ্ধ দেশ, আমেরিকার এই কারণে 1000% ইনফ্লেশন হয়ে গেছিল, আমার মনে হয় আরও বেশি। এনিওয়ে, এই এমতো অবস্থায় তারা এখন রেজিম চেঞ্জের কথা বলছেন। আপনি জানেন যে 1953 সালে একটি কু হয়েছিল, কারেক্ট, মোসাদ্দেককে সরানো হয়েছিল। মোসাদ্দেক কি করেছিলেন? উনি সমস্ত গ্যাস, অয়েল ফিল্ড, গ্যাস ফিল্ড সরকারের আন্ডারে নিয়ে এসেছিলেন এবং ব্রিটিশ পেট্রোলিয়ামকে বের করে দিয়েছিলেন, বেসিক্যালি ন্যাশনালাইজ করেছিলেন, যেটি ব্রিটিশ গভর্নমেন্ট একেবারে পছন্দ হয়নি। তারা সিআইএর সাথে কাজ করে একটি কু করলো, মোসাদ্দেককে উৎখাত করলো এবং বসালো রেজাকে, শাহ, যিনি পরবর্তীতে উনি বলেন হি ইজ দ্য শাহ অফ ইরান। সেটির পতন ঘটলো 1969 সালে, খোমেনি ক্ষমতায় আসলেন। এখন আবারও আমরা দেখছি যে একটি রেজিম চেঞ্জের কথা বলছেন। যুদ্ধের প্রথম কয়েকদিন আমরা একেবারে কোনো কথা শুনিনি, আমরা মনে করছিলাম যে ইরান পড়ে পড়ে মার খাচ্ছে, তাদের কোনো কিছু করার ক্ষমতা নেই। ইয়েস, দেয়ার আর সাম রিয়েল বিগ এম্বারাসমেন্ট আছে। একটা ক্যাবিনেটের একটা রুমে বসে 7 জন জেনারেল যারা লিড করছেন যুদ্ধ, একই জায়গায় বসে আপনি কথা বলছেন, এবং সেই কথাও গোপনে সেটি ফাঁস হয়ে গেছে, এবং সেখানে ইসরায়েল এসে একটি ক্ষেপণাস্ত্র মেরে সব কয়জনকে একসাথে মেরে দিল। আপনার বিজ্ঞানী 5 জন টপ লেভেল বিজ্ঞানী একসাথে বসে আছেন একই রুমের মধ্যে, টপ করে মেরে দিল। দিস আর এম্বারাসমেন্ট, দিস আর ফেইলিয়ার্স, দের ইজ নো কোয়েশ্চেন। এত সত্ত্বেও কিন্তু আজ লক্ষ লোকের বিক্ষোভ হয়েছে ইরানের রাস্তায়, এবং ইরান কিন্তু ইসরায়েলের সেই মহাশক্তিধর আয়রন ডোম ফাঁকি দিয়ে বেশ আঘাত করতে সক্ষম হয়েছে, বেশ ভালো জায়গায়। এখন তারা ইসরায়েলের ভিতরে কান্নাকাটি শুরু হয়েছে, কারণ তারা এরকম পরিস্থিতির মুখে আগে কখনো পড়েননি। তার কারণ ইসরায়েল is not Syria. Israel is not Hezbollah, or Israel is not a Hamas. It is a country, has a civilization. এটার অনেক ইতিহাস আছে। দুর্বল হয়ে গেলেও তারা কিন্তু বেশ মার দিতে পারেন, এটি একটি ব্যাপার। এখন আপনি ইরানের কথা বলছেন, ইসরায়েল না, ইরানের কথা বলছেন আপনি, ইরানের কথা বলছেন।
আমি ইরানের কথা বলছি, দুঃখিত, থ্যাংক ইউ। এখন আমরা গত কয়েকদিন ইরান এবং চায়নার কোনো কথা শুনি, সরি, চায়না এবং রাশিয়ার কোনো কথা শুনিনি, যদিও আমরা জানি তারা দুটি ইরানের খুব বড় মিত্র। এখন চায়না বেশ স্পষ্ট ভাষায় কথা বলেছেন, চায়না পররাষ্ট্রমন্ত্রী সরাসরি ইসরায়েলকে দোষারোপ করেছেন দুদিন আগে। আজ শি জিনপিং বলেছেন এই পরিস্থিতি শান্ত হতে হবে, আমরা ইরানের পাশে আছি। রাশিয়াও এসে বলেছে যে এই পরিস্থিতি শান্ত হতে হবে, ভ্লাদিমির পুতিন নিজে বলেছেন। সো আপনার অ্যানালিসিসটা আমি একটু শুনতে চাই। আমি অনেক ক্ষেত্রে আমি হাসান ফেরদৌস ওনার সাথে আমি আর কি দ্বিমত পোষণ করছি, আমি ওগুলো ব্যাখ্যা করছি। তার আগে জাস্ট একটা লাইন যোগ করি। আপনি যে 2 সপ্তাহ ডিলের কথা বললেন, এটার একটা ডোমেস্টিক কারণও আছে। ট্রাম্পের যে বাজেট বিলটা যেটা পাস হওয়ার, যেটা মনে হয় জুলাই 4 আগে ওরা ভোট করবে, তো এখন যদি যুদ্ধ শুরু হয়ে যায়, যুদ্ধে আমেরিকার সরাসরি আপনার পার্টিসিপেশন হয়, তাহলে অনেক ভোট হারাতে পারে। তো সেটাও একটা কারণ ডিলে করার, একটা ডোমেস্টিক কারণ। কারণ ট্রাম্পের যে বেস, তার মধ্যে যে মাগা, তারা কিন্তু এই যুদ্ধটা চায় না। তো তারাও সোচ্চার হয়েছে, তো একটা বিভেদ দেখা দিয়েছে বেসের মধ্যে। আচ্ছা, এখন বড় প্রসঙ্গগুলোতে আসি। তো আমার কাছে মনে হয় এই ইরান ইসরায়েলের এই যুদ্ধ দেখার জন্য আমাদের একটু পিছন ফিরে দেখতে হবে। এই যে 1953 কথা বললেন, শুধু 1953 না, আপনি সারা পৃথিবীতে আমেরিকার যতবার রেজিম চেঞ্জ করেছে ততবার আপনার ফল কি হয়েছে সেটা দেখতে হবে। আরেকটা জিনিস আমাদের দেখতে হবে, শুধু ইরান ইসরায়েলকে শুধু ওই জায়গাটা, ওই জিওগ্রাফির জায়গাটা দেখলে হবে না। এখানে এশিয়াতে অনেক বড় একটা মানে এশিয়ার দেশগুলো, তারা আপনার এই যে ব্রিক্স করছে, তাদের একটা ট্রেড রাউট, সেগুলোর মধ্যে ইরানের একটা বড় ভূমিকা আছে। কাজে ইরান কিন্তু একা না, কারণ ইরানে আরব দেশের কথা যেটা বলেছেন হাসান ফেরদৌস, আমি একদম একেবারে একমত। হ্যাঁ, কিন্তু এশিয়ায় যে অন্য দেশগুলো আছে তাদের কিন্তু অনেক বড় স্টেক আছে। ইরানকে যদি একবার একই রকম ভাবে ফেল স্টেট করে, যেরকম লিবিয়াকে করেছে, ইরাককে করেছে, সিরিয়াকে করেছে, এটা কিন্তু পুরো এশিয়ার জন্য বিপর্যয় ডেকে আনবে। এখানে আপনার পাকিস্তান, চায়না, রাশিয়া, এটা তারা ইরানের প্রতি কতটা সহানুভূতিশীল এই ব্যাপার না। ব্যাপার হচ্ছে তারা জানে যে আজকে যদি ইরানের এরকম পতন হয়, দে আর নেক্সট। কাজে এই কারণে তারা এই জিনিসটাকে প্রতিরোধ করার চেষ্টা করবে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, হ্যাঁ, ইরানে আপনি যদি দেখেন যে কত সম্ভব মানুষ মারা গেছে, তারপর ইনফ্রাস্ট্রাকচার কি কি জিনিস ধ্বংস হয়েছে, এগুলো যদি দেখেন আপনি দেখবেন যে ইসরায়েল ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পেরেছে। কারণ তাদের যে অস্ত্র, তাদের যে যুদ্ধে তারা যেভাবে করে তাদের এটাই তাদের গোল থাকে। কিন্তু ইরানের যে গোলটা, যেটা দিয়ে তারা আয়রন ডোম তারা পেনিট্রেট করতে চাচ্ছে, এবং তারা চাচ্ছে যে ইসরায়েল যাতে তাদের ইন্টারসেপশন মিসাইল গুলো বারবার অনেক বেশি ব্যবহার করে, যে কারণ এগুলো এক একটা মনে হয় $40 মিলিয়ন একবার ইনসেপশনে খরচ হয়। হ্যাঁ, তো ওরা যে জিনিসটা করতে যাচ্ছে ওরা কিন্তু পেরেছে। হ্যাঁ, এবং ওরাও কিন্তু আপনার স্টক এক্সচেঞ্জ, তারপর মোসাদের হেডকোয়ার্টার, ওরাও কিন্তু এমন বড় ওরা ক্ষতি করেছে। মানুষ হয়তো মরেনি, কিন্তু যে সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটা হয়েছে ইসরায়েল, সেটা কিন্তু তুলনীয় না। কাজে আমি কিন্তু এই মুহূর্তে আমার কাছে এটা মনে হয় না ইসরায়েল ইজ উইনিং। আমার কাছে কিন্তু মনে হয় যে এটার এই যুদ্ধের আমরা আরো অনেক পথ পরিবর্তন দেখব, এবং আমেরিকা তো অলরেডি যুক্ত, সেটা আর কি, সেটা আর কোনো বিতর্কের জায়গা নাই। এখন এই বাংকার বাস্টারটা করবে কিনা, এই জায়গাটাই, আর সবকিছু কিন্তু করছে। হ্যাঁ, কিন্তু বাংকার বাস্টারটা করতে বিরত আছে, কারণ এটা যেটা হাসান ফেরদৌস বললেন যে এটার কোনো গ্যারান্টি নাই যে এটা ওয়ার্ক করবে। কারণ যেই লেভেল পর্যন্ত আপনার বাংকার বাস্টার কাজ করে, এখন অনেক ধরনের রিপোর্ট উঠে আসছে যে ইরানের মানে ইয়েগুলো আপনার নিউক্লিয়ার যে ক্ষমতাগুলো, ক্ষেপণাস্ত্র, সেগুলো আর কি তার অনেক নিচে, তারও অনেক নিচে। কাজে এটার যেহেতু গ্যারান্টি নাই, জন্য তারা এখনো দ্বিধা করছে। কিন্তু আমেরিকারও কিন্তু অনেক উইক পয়েন্ট আছে। আমেরিকা, ইরানের চারপাশে আমেরিকান বেস। ইরান যদি চায়, ইরান কিন্তু ওইসব জায়গায় ব্যাপক ক্ষতি করতে পারে। এবং যে যুদ্ধের যে জিনিসটা আপনার ওয়েস্টার্ন মিডিয়াতে যে জিনিসটা প্রচার করা হচ্ছে, তারা বারবার ইরানের ক্ষয়ক্ষতিটা দেখাচ্ছে, তারা ইসরায়েলের দেখাচ্ছে না। এবং ইসরায়েলি গভর্নমেন্ট কিন্তু যে কোনো মানুষ, ইভেন সোশ্যাল মিডিয়াতেও কোনো জিনিস তাদের বিল্ডিং বা কোনো ক্ষয়ক্ষতির কথা করলে ওটা একটা শাস্তিযোগ্য অপরাধ ইয়ে করছে।
কাজে আমরা ইসরায়েলের অনেক জিনিস আমরা কিন্তু ঠিক মতো দেখতে পাচ্ছি না। আমার কাছে মনে হয় না, এই মুহূর্তেও আমার কাছে মনে হয় না যে ইসরায়েল ইজ উইনিং। বরং ইসরায়েলের আরেকটা জিনিস চিন্তা করেন, ইসরায়েলের সবচেয়ে বড়, সারা পৃথিবীতে সবচেয়ে বড় এক্সপোর্ট হচ্ছে সিকিউরিটি টেকনোলজি। সেই সিকিউরিটি টেকনোলজি কিন্তু এখন একদম মানে তার যে রেপুটেশন যে কেউ এটা কিছু করতে পারবে না, ওটা কিন্তু ধূলিসাৎ হয়ে গেছে। তারপরে ইসরায়েলের যে পরিমাণে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে, সেখান থেকে ফিরে আসা এত সহজ না। এবং মানুষ মারা যায়, আমি একদমই একমত। মানুষ হয়তো যতই গোপন করুক, মানে হয়তো 17 জনের জায়গায় মানে হয়তো 100 জনই মারা গেছে, সেটা তারপরও এটা কিছু না। কিন্তু বাকি যে ক্ষতিগুলো হয়েছে সেটা কিন্তু অপূরণীয়। কাজে আমি এটা দ্বিমত পোষণ করি যে ইসরায়েল ইজ উইনিং। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।